কয়েকদিন আগে দেখেছি যে ভাঙড়ে তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন করেছে, যারা জয়েন করেছে তাদের বাড়ি বোমা ফেলা হচ্ছে, কি বলবেন আইএসএফ কর্মীদের বাড়ি? এটা মুখ্যমন্ত্রীর গণতন্ত্র, এটা মুখ্যমন্ত্রীর শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা। ওনার মানুষের প্রতি কতটা আস্থা আছে, বিশ্বাস আছে, সেটা এতে প্রমাণ হচ্ছে। শওকত মোল্লা বারে বারে একটাই কথা বলে, নৌশাদকে ভাঙড়ে না হারাতে বলে আমি রাজনীতি ছেড়ে দেবো। তার মানে হয়ে গেল ওর রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে নৌশাদকে হারানো। তাহলে একটা দল সে বলছে যে এইবারে আমরা কত 214 হয়েছি, 215 করতে হবে, মানে একটা সিট আরও জিততে হবে, সেটা নৌশাদের সিট জিততে হবে। বাকি 66টা 77টা সিট বিজেপি থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে এই তৃণমূল নৌশাদকে এত ভয় পাচ্ছে এবং ভাঙড়ে যে অত্যাচার চালাচ্ছে, যেখানে আমি শুনলাম একটা কয়েকদিনের মানে বাচ্চা জন্মেছে, সে বোমের বিস্ফোরণের কম্পনে সে অজ্ঞান হয়ে গেছে। কি ভয়ঙ্কর অবস্থা! মানে এইভাবে মেরে কেটে ভয় দেখিয়ে জোর করে মুখ্যমন্ত্রী থাকা যায় না, সরকারে থাকা যায়? নন্দীগ্রাম কাণ্ডে এই একটা কাণ্ডে বামপন্থ ধ্বংস হয়ে গেছিল। তৃণমূলের যে অত্যাচার এবং তৃণমূলের যে সন্ত্রাস চলছে, ডিক্টেটরশিপ, পুলিশ রাজ চলছে, এইটা কিন্তু মানুষ নাবিশ্বাস হয়ে উঠেছে। মানুষ রন্ধে রন্ধে বুঝছে, কিন্তু অসহায় এক জায়গায় যে আর কোনো দল দেখতে পাচ্ছে না। বিজেপি সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মনে হয় বিপদসীমা পার হয়ে গেছে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যা স্বৈরাচারী আচরণ, তাদের দলের যে কর্মকাণ্ড, মুর্শিদাবাদের তামান্নার হত্যাকাণ্ড, কসবা ল কলেজে, কসবা থানা আন্ডারে ল কলেজের ঘটনা, আর প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে তপসিয়ায় সিকান্দারে আজমের যে হত্যাকাণ্ড, এবং তারপরেও 3 দিন আগে দেখলাম আর একটা ছেলের তপসিয়াতে হত্যা হয়েছে, বডি পাওয়া গেছে। এই যে লাগাতার পুরো রাজ্যে হচ্ছে, মানুষ কিন্তু ধৈর্য হারাচ্ছে। একটা শ্রেণীর ভোটার কিন্তু তৃণমূল থেকে অলরেডি সরে গেছে, আর একটা শ্রেণীর তৃণমূলের কর্মী নেতা কিন্তু দল থেকে বসে গেছে। তারাও কিন্তু আর মেনে নিতে পারছে না, তারা কিন্তু বসে গেছে, এবং তৃণমূলের বেশ কিছু নেতা তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছে। এইটা কিন্তু সংকেত যে তৃণমূল দলটা এই ইলেকশনের আগে ভাঙবে, কারণ তৃণমূল থাকবে না, এটা বুঝতে পারছে। কারণ তৃণমূলের যদি 10% ভোট কমে যায়, তৃণমূল থাকবে না। এর পরিবর্তে কোথায় কে আসবে সেইটা পরের কথা, কিন্তু আজকের দিনের অবস্থা তৃণমূলের ভোট 10% কমছে এবং আরও কমবে। এবং এখনই যদি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার না থামায়, এই যে আন্দোলনকারীদের মারপিট করা, ভ্যানে করে তুলে যাওয়া, কাউকে কথা বলতে দেবো না, সমস্ত ফেসবুক ব্লক করে দিচ্ছে, কমপ্লেন করছে, মানুষের স্বাধীনতা সম্পূর্ণ হরণ করে নিয়েছে। আমার ফেসবুক 3 মাসের জন্য ব্লক। আমি কোনো ভালগার বা নোংরা শব্দের ব্যবহার করি না, আমি কোনো হিংস্র কথাবার্তা বলি না, আমি আমার মতামত পেশ করি, সরকারের সমালোচনা করি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লেন করে আমার 3 মাসের জন্য ফেসবুক ব্লক করে দিয়েছে। তাহলে আমাকে জেলে পুরে দেওয়া আর আমার ফেসবুক বন্ধ করে দেওয়া সমান ব্যাপার। বিষয় হচ্ছে যে এই পরিমাণ যদি শ্বাসরোধ করে দেওয়া হয় মানুষের, মানে গণতন্ত্রের শ্বাসরোধ করা হয়, বাংলার মানুষ কিন্তু বেরিয়ে আসবে, ভেঙে বেরিয়ে আসবে। এর আগে কিন্তু বাংলার মানুষ প্রমাণ করেছে। কিন্তু আমার কাছে কথা হলো, যখন ঘটনাটা ঘটে সিআইডি কি স্পটে ছিল? একজনা ঘটেছে, সে তো আসামি, সে তো বলবে আমি ঘটনাটা একজনা ঘটিয়েছি, কারণ তার বাড়িতে ওই আসামির বাড়ির লোক বলেছে যে তুমি একা দোষ স্বীকার করে নাও, আমার বাড়িতে অনেক টাকার অফার হয়েছে, আমি নিয়ে নিচ্ছি, এদের বলো এরা কেউ ঘটনাটা ঘটায়নি, এটা অনেক অফার হয়েছিল। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আমাকে চাকরির অফার দিয়েছে। কিন্তু দেখুন, আমাদের 2013 সালে ঘটনা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। আমরা ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষের একটি রাজ্য যার নাম পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা উত্তর কোরিয়া কিংজংয়ের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। এই পশ্চিমবাংলা কিন্তু তার থেকে কিছু কম যায় না। কেন এমন কথাটা বলছি? আমাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটে সেইটা কিংজংয়ের মধ্যে আমাদের প্রশাসন এবং তৃণমূল সরকারের যারা নেতা মন্ত্রী রয়েছে তারা কিন্তু সেগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করে। ঠিক যেমনটা কিংজং
তার দেশের খারাপ কাজগুলোকে দেখাতে চায় না, ভালো কাজগুলো দেখাতে চায় না। এমন কথা কেন বলছি? আপনারা জানেন, ভুলে যাবেন না যে হরিয়ানাতে সাবির মল্লিক, তাকে কিছু গোরক্ষক বাহিনী পিটিয়ে মেরেছিল। অভিযোগ ছিল যে সাবির মল্লিক গোমাংস ভক্ষণ করেছিল। সাবির মল্লিকের লাশ যখন বাসন্তীতে নিয়ে আসা হয়েছিল, আমরাই গেছিলাম খবর করতে। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্থিক সহায়তা এবং ফোনের মধ্যে তাদেরকে সান্ত্বনা দিয়েছিল, এবং মমতা ব্যানার্জি নবান্ন ডেকে সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিয়েছিল। আমরা দেখেছিলাম এবং এটা করা উচিত, খুব ভালো কাজ করেছেন। ঠিক আরেকদিকে দেখতে গেলে ধলাহাটে আবু সিদ্দিক হালদার, তাকে মেরেছিল কারা? তার বাড়ি চুরি করার মিথ্যা অভিযোগ নিয়ে থানার পুলিশ, থানার বড়বাবু এসআই রাজদীপ ঘোষ, তিনি কিন্তু পিটিয়ে মেরেছিল আবু সিদ্দিক হালদারকে। মুখ্যমন্ত্রী সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিলেও কিন্তু আবু সিদ্দিক হালদারের বাড়ি তৃণমূলের কোনো ছোট পঞ্চায়েত নেতাও পর্যন্ত যায়নি, চাকরি তো দেওয়ার দূরের কথা। এবং আমরা শুনেছিলাম যে আবু সিদ্দিক হালদার তো আবু সিদ্দিকের স্ত্রী, তিনি প্রেগনেন্ট ছিল, চাকরি পাওয়া তো দূরের কথা, তার বাড়িতেও কেউ যায়নি। তাহলে এই জায়গাটাকে বোঝা যায় যে রাজ্যে যা ঘটে সেগুলোকে তৃণমূল এবং মাননীয়া ঢেকে দেওয়ার চেষ্টা করে, অন্য রাজ্যে কিছু হলে সেটাকে বড় করে দেখানোর চেষ্টা করে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে প্রসেনজিৎ দাস, প্রসেনজিৎ ঘোষের দিদির সঙ্গে কিন্তু এরা অপ্রীতিকর ঘটনা ঘটে, এবং প্রসেনজিৎ ঘোষকেও রাজ্য সরকার চাকরি দিয়েছে। কি চাকরি দিয়েছে আমরা শুনে নেব। আপনারা চেয়েছিলেন বিচার, কিন্তু বিচার আপনারা পেলেন না, আপনাদেরকে চাকরি দিল মমতা ব্যানার্জি। বিচারটাই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ না চাকরিটা গুরুত্বপূর্ণ, কোনটা? দেখুন, 7ই জুন 2013 সালে আমাদের ঘটনাটা ঘটে। বিগত আজ 13 বছর হয়ে গেল, এখন আমরা ন্যায় বিচার পাইনি। ঠিক 17ই জুন 2013 সালে মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে যায়। মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, কি যে 15 দিনের চার্জশিট, 1 মাসের মধ্যে সাজা ঘোষণা। দিদি দায়িত্বটা পুরো দেয়, মুখ্যমন্ত্রী পুরো দায়িত্বটা দেয় সিআইডির হাতে। সিআইডি 15 দিনের তদন্ত তো দূরের কথা, তদন্ত তো মোটামুটি করেইনি। তাড়াহুড়োতে সিআইডি চার্জশিটটা সাজিয়েছে একজনের নামে, সইফুল আলীর নামে চার্জশিটটা সাজিয়েছে, যে ঘটনাটা একজনা ঘটিয়েছে, বাকি কজনা সহযোগিতা করেছিল। সিআইডি সাজিয়েছে, কিন্তু এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে। তখন কিন্তু বিহিত গোয়েল ছিল, সিআইডির বড় পদে বিহিত গোয়েল ছিল। বিহিত গোয়েল কার লোক? মমতার লোক, মুখ্যমন্ত্রীর লোক। বিহিত গোয়েল নির্দেশে চার্জশিটটা সাজিয়েছে, পুরোপুরি ঘটনাটা একজনা ঘটিয়েছে। কিন্তু রাজ্যের মানুষ বা আমরা জানি ঘটনাটা একজনা ঘটায়নি, রেপ অ্যান্ড মার্ডার করেছে, বডিটাকে নাভি পর্যন্ত চিরে দিয়েছে। এটা একটা মানুষের দ্বারাই কাজ? রাজ্যের মানুষ সবাই জানে এটা একজনের দ্বারাই কাজ না। সিআইডি কি করে চার্জশিট একজনের নাম দিয়েছে, আমাকে এটা আপনাদের বলতে হবে। এবারে সিআইডি একজনের নামে চার্জশিট দিয়েছে, কিন্তু আমার কাছে কথা হলো, যখন ঘটনাটা ঘটে সিআইডি কি স্পটে ছিল? একজনা ঘটেছে, সে তো আসামি, সে তো বলবে আমি ঘটনাটা একজনা ঘটিয়েছি। কারণ তার বাড়িতে ওই আসামির বাড়ির লোক বলেছে যে তুমি একা দোষ স্বীকার করে নাও, আমার বাড়িতে অনেক টাকার অফার হয়েছে, আমি নিয়ে নিচ্ছি, এদের বলো এরা কেউ ঘটনাটা ঘটায়নি, এটা অনেক অফার হয়েছিল। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আমাকে চাকরির অফার দিয়েছে। কিন্তু দেখুন, আমাদের 2013 সালে ঘটনা ঘটা